আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থীগণ, আমরা গতকাল পর্যন্ত যে ক্লাসগুলো করেছি, আপনারা যারা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো দেখতে পারেননি তারা আমাদের পেজ থেকে রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আর যারা কন্টিনিউ ক্লাস করতেছেন তারা আর একটু মনোযোগী হবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা বাড়িয়ে সময় নষ্ট না করার চেয়ে আমরা যদি পড়াটা দেখি সেটাই সবচেয়ে ভালো হবে। তো আমাদের ধারাবাহিক অনুযায়ী আজকে আমরা শিখব মাদের পাঠ, অর্থাৎ কিভাবে মাদ হয়, কোথায় মাদ হয় এবং মাদের বিষয় কি কি, এটা কিছুটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের কিছুটা ধারণা আছে তারা তাদের মতো করে বোঝার চেষ্টা করবেন, আর যাদের একেবারেই ধারণা নাই তারা একটু ভালোভাবে দেখবেন, শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যদি কোনো কোশ্চেন থাকে সকলেই সেটা নোট করে রাখবেন এবং আমাদের লাইভ ক্লাসে যদি কোশ্চেন করেন তাহলে সেটার অ্যান্সার করে দিব। প্রশ্নগুলোর উত্তর আপনি সঠিকভাবে পেয়ে যাবেন, কিন্তু প্রশ্নটা আপনাকে বের করতে হবে বা আপনার মনে যেটা প্রশ্ন জাগবে সেটা আমাদেরকে বলতে হবে লাইভে। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি পড়ার জন্য। সম্মানিত দর্শক, দেখুন মাদ। মাদ মাদ কি বা কেন এটা দেখি আমরা। টেনে অথবা লম্বা করে পড়াকে মাদ বলে, বা টেনে অথবা লম্বা করে পড়ার নাম মাদ। এক কথায় কোনো হরফের উচ্চারণের জায়গায় আপনি যখন মাদ করবেন, মানে আপনার আওয়াজটাকে লম্বা করবেন, সেটাকেই মাদ বলা হয়। মাদের হরফ তিনটি। মাদের তিনটি হরফ আছে নির্দিষ্ট, ওই তিনটা হরফ ছাড়া কোথাও কোনোভাবে মাদ হওয়া সম্ভব নয়। মনে রাখবেন, পুরো কোরআনেই ওই তিনটা হরফ ছাড়া পুরো কোরআনে কি মাদ হওয়ার কোনো সম্ভাবনা নাই। মাদ হতে হলে তিনটা হরফ লাগবে নির্দিষ্টভাবে। দেখে আসি। এক নম্বরে কি আছে? জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ আপনার কোন হরফে জবর হয়েছে তারপরে খালি আলিফ হয়েছে তাহলে মাদ হবে, না হলে হবে না। নম্বরে আছে জেরের বাম পাশে জজমালা ইয়া, অর্থাৎ কোন হরফে জের হয়েছে এবং তার পরের হরফটাই ইয়া সাকিন বা জজমালা ইয়া হয়েছে তাহলেই ওই জেরওয়ালা হরফে মাদ হবে, না হলে কিন্তু মাদ হবে না। 3 নম্বরে পেশের বাম পাশে জজমালা ওয়াও, অর্থাৎ কোন হরফে পেশ হয়েছে এবং তারপরে কি জজমালা ওয়াও আসছে তাহলে ওই পেশওয়ালা হরফে এক আলিফ টেনে পড়তে হবে বা মাদ হবে। মূল কথা হচ্ছে জবরের পরে খালি আলিফ মানে খালি আলিফই হতে হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া মানে জেরের বাম পাশে জজমালা ইয়াই হতে হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও মানে পেশের বাম পাশে জজমালা ওয়াওই হতে হবে। যদি এমন হয় জবরের বাম পাশে খালি আলিফ না এসে জজমালা ইয়া আসছে, এমন হলে কিন্তু এই মাদ হবে না। অথবা পেশের বাম পাশে জজমালা ওয়াও না এসে ইয়া আসছে তাহলে কিন্তু হবে না। জবরের পরে নির্দিষ্ট খালি আলিফ, আবার নির্দিষ্ট করা আছে জেরের পরে জজমালা ইয়া, আবার নির্দিষ্ট কি পেশের পরে জজমালা ওয়াও, অর্থাৎ যার সঙ্গে যেটা ফিক্সড এটাই এইভাবেই আসতে হবে। আচ্ছা, মাদ মোট 10 প্রকার এখানে বলা আছে, দেখেন মাদ মোট 10 প্রকার। যাই হোক, এক আলিফ মাদ প্রকার, এক আলিফ মাদ 3 প্রকার। মাদ্দে তবাই, বাংলায় লেখা আছে, আপনি যারা বুঝবেন না তারা বাংলাটা দেখে নেবেন। এক নম্বরে কি মাদ্দে তবাই, 2 নম্বরে আছে মাদ্দে বদল, মাদ্দে বদল। 3 নম্বরে আছে মাদ্দে লিন, 3 নম্বরে আছে কি মাদ্দে লিন। দেখি আমরা, অনেকে জিজ্ঞেস করেন যে এক আলিফ পরিমাণ টানটা কতটুকু হবে, তো তাদের জন্য এই লেখাটা, তবে সহজে আরো টেকনিক আছে, ওটা লাইভে বলবো। এক আলিফ পরিমাণ হলো অর্থাৎ দুইটা হরকতের উচ্চারণ পরিমাণের সময়, অর্থাৎ ধরেন যদি বলি বা জবর বা, যে যতটুকু সময় বা বলতে লাগছে ঠিক আর এতটুকু সময় যদি যোগ করা হয় বা বলতে, তাহলে কি হবে, ধরেন মাদ হয়ে যাবে। যেমন বা জবর বা হয়, আর সাথে মাদ হতে হলে কি হতে হবে, জবরের পরে যদি খালি আলিফ আনি তাহলে মাদ হবে এক আলিফ, তাহলে যেমন বা আলিফ জবর বা। অর্থাৎ দুইটা হরকতের উচ্চারণের যে সময়টা যায়, মানে জবরের উচ্চারণ, স্বাভাবিক এক জবরের উচ্চারণে যতটুকু সময় যাবে ওই সময়টুকু ডাবল করলে যতটুকু সময় হয়
আলিফ পরিমাণটা ওই রকমই। আচ্ছা, এবার দেখি তিন আলিফ মাদ দুই প্রকার। তিন আলিফ মাদ দুই প্রকার। এক নম্বর হচ্ছে কি মাদ্দে আরজি, যারা আরবি বুঝবে না, বাংলা লেখা আছে বাংলা দেখে নেবেন। এক নম্বর হচ্ছে মাদ্দে আরজি এবং দুই নম্বর আছে মাদ্দে মুনফাসিল। যে মাদ্দে মুনফাসিল আমরা কি দেখেছি, এক আলিফ মাদ তিন প্রকার। হ্যাঁ, মাদ্দে তাবাই, মাদ্দে বদল এবং মাদ্দে লিন। আর আলিফ মাদ দুই প্রকার, মাদ্দে আরজি এবং মাদ্দে মুনফাসিল। আচ্ছা, আজকের আমাদের এই পাঁচটা বিষয়ে জানবো। এক আলিফ মাদ তিন প্রকার এবং তিন আলিফ মাদ দুই প্রকার। এই যে যে পাঁচ প্রকারের যে মাদ, আজকের ক্লাসে আমরা এই পাঁচটাই জানবো। এরপরে চার আলিফ যে মাদ গুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। হ্যাঁ, কেননা একসাথে সব হলে অনেকে বুঝবে না বা কঠিন হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো সংক্ষিপ্ত সংজ্ঞা ও উদাহরণ দেখুন। এখন এই মাদ গুলো কিভাবে হবে এটা ক্লিয়ার করা হচ্ছে। মাদ্দে তবাই আমরা দেখেছি এক আলিফ মাদ তিন প্রকারের ভিতরে এক নম্বরে আছে মাদ্দে তবাই, তাই না? তো মাদ্দে তবাই জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে উহাকে মাদ্দে তবাই বলে। এ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। যেটা আগে বলে আসছে এক কথায়, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমালা ইয়া, এটা ফিক্সড, এভাবেই হতে হবে। ইহা বলে এক আলিফ কে মধ্যে তাবাই বলে এবং এই অবস্থায় এই মাদগুলোকে এক আলিফ টেনে পড়তে হয়, এটাই বলছে। যেমন এই যে উদাহরণ দেখেন, বার উপরে জবর আসছে তারপরেই খালি আলিফ, এর জন্য এখানে এক আলিফ মাদ হবে। বা আলিফ জবর বা, তারপরে যে বাতে পেশ আছে তারপরে জজমালা ওয়াও আসছে, বা ওয়াও পেশ বু। পাশে যে আলিফ দেখছেন এটা কিন্তু আলিফে জায়েদা, এটা এমনি লেখা হয় মাঝে সাথে কোরআনে, বাট এটা পড়তে আসে না। তারপরে বা ইয়াজের বি, এই যে বাতে জের হয়েছে তারপরে জজমালা ইয়া হয়েছে, এইভাবে যদি জেরের বাম পাশে জজমালা ইয়া হয় তাহলে কি এক আলিফ টেনে পড়তে হয়। এই যে যে মাদ এক আলিফ করে মাদ হয় এই সিস্টেমে, মাদ গুলোর নাম হচ্ছে মাদ্দে তবাই। আশা করছি মাদ্দে তবাই কি এটা আমরা বুঝে গেছি। যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোশ্চেন থাকে এটা লাইভে আমাদের প্রশ্ন করবেন। দুই নম্বর হচ্ছে মাদ্দে বদল। দেখেন মাদ্দে বদল, হামজার সঙ্গে মাদের হরফ হলে উহাকে মাদ্দে বদল বলে। এই মাদও এক আলিফ টেনে পড়তে হয়। হামজার সঙ্গে মাদের হরফ হলে বলতে কি বুঝাইছে, অর্থাৎ ধরেন হামজা হয়েছে মূল হরফ তারপরে আসছে মাদের কোন হরফ, এমন যদি হয়, কি বলছি, হামজা মূল হরফ হয়েছে, মূল হরফটা যেটাই হরকত হয় সেটা কি বলতেছি, যে সেই হরফটা যদি হামজা হয়, যেমন এখানে যে বা আসছে তারপরে খালি আলিফ আসছে, এখানে এই যে মূল হরফ কি বা, এইভাবে যদি হামজা এখানে শুরুতে হামজা হয়, এভাবে হামজাতে কোনো হরকত হয়েছে এবং তারপরে কি হয়, যদি মাদের কোনো হরফ আসে, এই খালি আলিফ অথবা জজমালা ওয়াও বা জজমালা ইয়া এইভাবে আসে, তাহলে কি ওইটাকে মাদ্দে বদলের বলা হয়। দেখেন আবার বলছি, হামজার সঙ্গে মাদের হরফ হলে উহাকে মাদ্দে বদল বলে। এই মাদ ও এক আলিফ টেনে পড়তে, অর্থাৎ এই যে দেখেন আমানা, আমানা এখানে এই যে হামজাই মূল হরফ হয়েছে তারপরে আবার মাদের হরফ আলিফ দেওয়া হয় না, এই জন্য সরাসরি খাড়া জবর দিয়ে দিছে একত্রিত মিলিত করে। এরকম একটা বিষয় আমি কায়দার ক্লাসে বুঝাইছিলাম, নুরানি কায়দার যে ক্লাসগুলো করেছিলাম সেখানে বুঝিয়েছিলাম, যাদের মনে আছে তারা বুঝবেন। যাই হোক, পরেরটা দেখেন, এই যে হামজা ওয়াও পেশ উ, এখানে মূল হরফ কি হামজা আসছে তারপরে মাদের হরফ ওয়াও আসছে, এইভাবে এই যে যে মাদটা হচ্ছে এটাতে এক আলিফ টান হচ্ছে সিস্টেম অনুযায়ী, কিন্তু এই হামজার হরকতের পরে যদি কি হয় মাদের হরফ হয় তাহলে ওই মাদটার নাম চেঞ্জ হয়, নাম হয় মাদ্দে বদল। ঈমানান, এই যে মূল হরফ হামজা হয়েছে তারপরে মাদের হরফ আসছে ইয়া, ঈমা, এই যে ই যে টানটা হচ্ছে এই মাদের নামটা হচ্ছে কি মাদ্দে বদল। টান সিস্টেম একই, আগে যেটা বলছি মাদ্দে তবাইয়ের কিন্তু প্রকার ভেদী মাদ্দে বদল, কিন্তু কিছু কারণে এই যে নাম চেঞ্জ হয় আর কি। ওকে, এবার আমরা দেখি মাদ্দে লিন। দেখেন মাদ্দে লিন, লিনের হরফের বাম পাশে ওয়াকফ অবস্থায় সাকিন হলে উহাকে মাদ্দে লিন বলা হয়। লিনের হরফ দুটি, জবরের বামে জজমালা ওয়াও, জবরের বামে জজমালা ইয়া, এটা যদি হয় তাহলে লিনের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, এটাও এক আলিফ টেনে পড়তে হবে। বলেছিলাম না
আলিফ মাদ 3 প্রকার, তার মধ্যে তো লিনও একটা। আচ্ছা, এটা আমি আরেকটু ক্লিয়ার করি, ভেঙে বলে দিচ্ছি। দেখেন এখানে কি বলছে, লিনের হরফের বাম পাশে অক্ফ অবস্থায় সাকিন হলে, অর্থাৎ কোন একটা লিনের হরফ হয়েছে এবং তারপর পরের যে ইয়েটা আছে, হরফটা আছে, সেটাই যদি অক্ফ হয়ে যায়, অর্থাৎ যে হরফটা লিনের হরফ তার পরের যে হরফটা থাকবে সেই হরফে যদি আমরা অক্ফ করি, তাহলে ওইখানে এক আলিফ টেনে পড়তে হয়। এটাই মূল কথা। এখন লিনের হরফ কয়টা এটা আমাদের জানতে হবে। লিনের হরফ দুইটি, ওয়াও এবং ইয়া। হুম, ওয়াও এবং ইয়া কি লিনের হরফ হতে হলে কি হতে হবে, ওয়াওতে এবং ইয়াতে জজম হতে হবে, এবং তার আগে পূর্বে আর কি ডান পাশে জবরওয়ালা কোনো হরফ হতে হবে। অর্থাৎ কোনো জবরওয়ালা হরফ আসছে এবং তারপরে জজমওয়ালা ওয়াও বা ইয়া হয়েছে, এরকম যদি হয় তাহলে কি হবে, ওটা লিনের হরফ হয়ে যাবে। মনে করেন এই যে জজমওয়ালা ওয়াও আসছে, তার পূর্বে যদি জবর না হয়ে পেশ হয়, তাহলে কিন্তু ওটা আমাদের তবাইর প্রকার ভেদ হয়ে যাবে। এই যেটা যে শুরুতে দেখে আসছি, এই যে এইভাবে হবে, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আসলে মাদের হরফ হয়ে যাবে। কিন্তু যদি এখানে জবর বাতে জবর দেওয়া হয়, হ্যাঁ, বাতে যদি পেশ না হয়ে জবর দেওয়া হতো, ওই যে বাম পাশে যদি যজমাল ওয়াও হতো, তাহলে কিন্তু এটা মাদ্দে লিন হয়ে যেত। তো লিনের হরফ হচ্ছে দুটি, ওয়াও এবং ইয়া। এই দুটি হরফে যদি কি হয়, জজম হয় এবং তার পূর্বে যদি জবর হয়, তাহলে সেটাই মাদ্দে লিন হয়ে যায়। তবে লিন হওয়ার জন্য শর্ত কি, যে মাদ্দে লিন যদি হতে হয়, তাহলে শর্ত কি, যে লিনের হরফের বাম পাশে অক্ফ অবস্থা, অর্থাৎ এটা লিনের মনে করেন হরফ হয়েছে, ওয়াও বা ইয়া বা লিনের হরফ, পরবর্তী যে হরফটা থাকবে সেই হরফেই যদি অক্ফ হয়, তাহলেই মাদ হবে, না হলে কিন্তু মাদ হবে না। যেমন এই যে উদাহরণটা দেখেন, এই যে খাউফ, বাইত, যে খাউফ, জবরের পরে যজমানা ওয়াও আসছে, তারপরে ফাতেই অক্ফ যদি করা হয়, তাহলে খাউ এইভাবে একালিফ টান হবে। এই যে বাতে জবর হইছে, তারপরে যজমালা ইয়া আসছে, মাদের লিন হয়েছে, পরবর্তী যে মাদের যে যজমালা ইয়া আসছে, তারপরে কি হয়েছে, অক্ফ হয়েছে বা তাতে থামতেছি। এই কারণে কি, এই যে বাইত, এই যে বাই, এইখানে বাই, এই যে ইটা হচ্ছে, এটা এক আলিফ মাদ করতে হবে। বাইত, খাউফ, বাইত, এই যে এক আলিফ মাদ হচ্ছে, এটা কেন হচ্ছে, জবরের পরে জজমালা ওয়াও বা জবরের পরে জজমালা ইয়া আসার কারণে। আশা করছি বিষয়টা সকলে বুঝতে পেরেছেন, এজন্য আর আমি লম্বা করছি না। যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে বা কনফিউশন থাকে, অবশ্যই নোট করে রাখবেন, লাইভে প্রশ্ন করবেন। আচ্ছা, এবার আমাদের দেখা যাচ্ছে মাদ্দা আরজি। আলিফ মাদের যে দুইটা প্রকার ভেদ আছে, সেটা মাদ্দা আরজি। যারা আরবি বুঝবেন না, আমি বারে বারে বলছি, তারা কিন্তু বাংলাটা দেখে নেবেন। হ্যাঁ, মাদের হরফের বাম পাশে অক্ফের হালতে সাকিন হলে ওহাকে মাদ্দা আরজি বলা হয়। কি বলা হয়েছে, মাদের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হলে, অর্থাৎ মাদের হরফ আছে, তার এই কি যদি অক্ফ করা হয়, মাদের হরফের পরের হরফেই যদি কি ওয়াকফ করা হয়, তাহলে সেটা মাদ্দে আরজি হয়ে যায়। হ্যাঁ, সেটাকে মাদ্দে আরজি বলা হয়। আর তিন আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে আরজি কি তিন আলিফ টেনে পড়তে হয়। যেমনটা দেখেন, এই যে আর রহমান, এখানে মাদের হরফ কি মিম হয়েছে, মিমে খাড়া জবর, তাই না, এই জন্য এখানে কি মাদ হয়েছিল এক আলিফ। কিন্তু এই যে তারপরের সব হরফেই, যে হরফে মাদ হচ্ছে তার পরের হরফেই ওয়াকফ হচ্ছে, মানে থামতে হচ্ছে। নুনে যেমন আমরা যদি থামি, তাহলে কি নুনে ওয়াকফ করতেছি। ওয়াকফ আর থামা একই জিনিস, যারা বুঝবেন না এটা বুঝে নেন। ওয়াকফ করা এবং থেমে যাওয়া, এই দুটো একই জিনিস। তো মাদে, এই যে মিমে কি মাদ হইছে, তারপরের হরফ নুনে কি ওয়াকফ করতেছি। এইখানে যদি ওয়াকফ না করা হয়, তাহলে কিন্তু মিমে এক আলিফ টানি হবে। কিন্তু যদি এটা মাদের হরফ হয়েছে, তার পরের হরফে যদি ওয়াকফ করাই হয়, তাহলে কিন্তু এই মিমে আর এক আলিফ টানতে পারবো না, মিমে কিন্তু কি তিন আলিফ টেনে পড়তে হবে। এটাকে মাদ্দে আরজি বলা হয়। হ্যাঁ, যেমন রহমান, কথা বোঝার চেষ্টা করেন, মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়, এখানে মূল কথা হচ্ছে মাদের হরফের বাম পাশে অক্ফের হালতে, এটা তো বই বা কিতাব, যার জন্য কি এটা গুছিয়ে বা একটু সেইভাবে সিস্টেম করে বলা। বাট সহজ কথা হচ্ছে যে মাদের হরফের বাম পাশে অক্ফ হয়, যদি মাদের হরফ হয়েছে কোনো একটা, তারপরেই যদি কি সাকিন অবস্থায় অক্ফ হয়, তাহলে সেটাকে মাদ্দে আরজি বলা হয়। আর মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন এই যে রহমান, মিমে তিন আলিফ টেনে পড়তে হবে এখানে নুনে ওয়াকফ করলে।
তারপরে যে দেখেন ইয়াকা নাস্তাঈন, ইয়াতে আলিফ মাদ করতে হচ্ছে কেন? এই যে আইনে 3 আলিফ মাদ করতেছি এই ইয়ার কারণে। এই যে আইনে আজের এই, এখানে কিন্তু 1 আলিফ মাদ হয়েছে, কিন্তু এই যে এখানে 3 আলিফ কেন হবে? মাদের হরফ ইয়া, তারপরে কি এই যে নুনে অক্ফ করছি। এখানে কি বলা হয়েছে? যে মাদের হরফের বাম পাশে যদি অক্ফ হয়, তাই না? মাদের হরফ এখানে ইয়া হয়েছে, বাম পাশে কি নুন আসছে, নুনে যদি অক্ফ করা হয় তার মানে এখন এই তার কারণে আইনে 3 আলিফ টেনে পড়তে হবে। ইয়াকা নাস্তাঈন। উলাইকা হুমুল মুফলিহুন। এই যে হুন, এই হুতে 3 আলিফ কেন টানতেছি? টান তো 1 আলিফ হওয়ার কথা ছিল, যে হা পেশ হু 1 আলিফ মাদ্দে তাবাই হওয়ার কথা ছিল, কিন্তু কেন 3 আলিফ হলো? যে শর্ত অনুযায়ী মাদের হরফের বাম পাশে অক্ফ করছি, অর্থাৎ মাদের হরফ ওয়াও হয়েছে, তারপরে কি নুন আসছে, নুনে অক্ফ করছি বা থেমেছি, এই জন্য কি এই হাতে 3 আলিফ টেনে পড়তে হবে। আশা করছি মাদ্দে আজ সকলে বুঝেছেন। যদি কারো কোনো সমস্যা হয় সে প্রশ্ন করবেন, এটা তো বলতেছি বারে বারে। আচ্ছা, এবার দেখি মাদ্দে মুনফাসিল, অর্থাৎ 3 আলিফ মাদের যে আরেকটা প্রকার ভেদ আছে সেটা মাদ্দে মুনফাসিল। মাদের হরফের বাম পাশে আলিফের সূরাতে অন্য শব্দে হামজা হলে উপরের চিহ্ন এরকম চিকন হবে, সেটা দেখাই দিছে যে ওরকম চিকন হবে উপরে। হ্যাঁ, এ মাদকে মাদ্দে মুনফাসিল বলে। এটা আগে আমি বোঝাই। মনে করেন কোন একটা মাদের হরফ হয়েছে, কোন একটা মাদের হরফ হয়েছে কোন একটা শব্দের শেষে। মনে করেন একটা শব্দ আছে, লেখা হয়েছে 2-3টা হরফ দিয়ে, তার লাস্টের হরফটা মাদের হরফ হয়েছে, এবং তার পরবর্তী শব্দের শুরুতে আলিফের সূরতে, যে সূরতে মানে কি, আমরা বলি না চেহারা সূরত বা অমর সূরতে আসছে সে, এখানে এরকম একটা কথা হয় না? তো সেই সূরত মানে কি, আলিফের মতো দেখতে হামজা যেগুলো হয়ে থাকে, ওই হামজাগুলো যদি কি হয় পরবর্তী শব্দের শুরুতে হয়, হ্যাঁ, ওই শব্দ হলে হবে না, কিন্তু পরবর্তী শব্দের শুরুতে হতে হবে। মাদের হরফ হয়েছে কোনো একটা শব্দের শেষে এবং তার পরবর্তী শব্দের শুরুতে যদি কি হয় আলিফের মতো দেখতে হামজা হয়, হ্যাঁ, তাহলেই কি হয় মাদ্দে মুনফাসিল হয়। আর এটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন দেখেন ওয়ামা উনজিল, এই যে ওয়ামা, এই যে মিমে টানতেছি 3 আলিফ। দেখেন এই যে মিম আলিফ জবর মা, অর্থাৎ এই যে ওয়ামা এটা একটা শব্দ, তো মিমের পরে মিমে জবর আছে, তারপরে খালি আলিফ, এটা মাদের হরফ হইছে। শব্দের শেষে মাদের হরফ পেয়েছেন, পরবর্তী শব্দের শুরু ইয়ে হচ্ছে কি উনজিলা, তো শব্দের শুরুতে কি আছে হামজা আছে। তো যে হরফটা মাদের হরফ হয়েছে তার পরবর্তী শব্দের শুরুতে হামজা যদি এরকম হয়, তাহলে ওই এই মাদের হরফটাতে কি করতে হবে 3 আলিফ টেনে পড়তে হবে। যেমন এখানে মিমে এখন 3 আলিফ টান হবে। আর এই যে উপর চিহ্ন বলে দিছে যে এরকম চিহ্ন থাকবে, এই যে দেখছেন সেই চিহ্ন এইভাবে দেওয়া হবে, কোরআনে ওরকম পাবেন আপনারা। তারপরে যেমন দেখছেন যে এইটার অর্ধেকটা এই যে এখানে কেটে গেছে আর কি, যে ওয়ামা উতিয়া, ঠিক আছে? যাই হোক, এই যে ওয়ামা, এই যে এটা কিন্তু একটা শব্দ, আর উতিয়া একটা শব্দ। ওয়ামা, এই যে মিম আলিফ জবর মা, অর্থাৎ এই যে মাদের হরফ হয়েছে শব্দের শেষে এবং পরবর্তী শব্দের শুরুতে হামজা আসছে, এই যে আলিফের সূরতে বা আলিফের মতো দেখতে। তো ওয়ামা উতিয়া এভাবে। লা আ'বুদু, এই যে লা, লাম আলিফ জবর লা, এটা একটা শব্দ, আর আ'বুদু আরেকটা শব্দ। তো লা, লাম আলিফ জবর লা, অর্থাৎ এই যে মাদের হরফ খালি আলিফ আসছে এবং তার পরবর্তী শব্দের শুরুতে হামজা আসছে, এই জন্য লাতে 3 আলিফ টেনে পড়তে হবে। এ মাদকে 3 আলিফ টেনে পড়তে হয়, এটা তো বলেছি। এটা হচ্ছে মাদ্দে মুনফাসিলের ব্যাপার স্যাপার। যাই হোক, আমাদের ক্লাস আজকের এই মুহূর্তে এই পর্যন্তই শেষ। সকলে এই 5টা মাদ ভালো করে একটু দেখবেন, বোঝার ট্রাই করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আর যারা এক মুহূর্তে অনেক সময় আছে মুখস্থ করা সম্ভব হয় না, তারা বোঝার ট্রাই করবেন, মুখস্থ আস্তে 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 করে নেবেন। আমাদের তো সিলেবাস শেষ করতে হবে। যাই হোক, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা টুকে রাখুন বা নোট করে রাখুন, লাইভ ক্লাসে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।